পাপ যে বাপকেও ছাড়ে না তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন একসময়ের চরম দাপুটে ৬ সাবেক সেনা কর্মকর্তা। ২০০৭ সালে এই অফিসাররাই তারেক রহমানকে চোখ বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে চরম অমানবিক নির্যাতন করেছিলেন। তারা হয়তো ভেবেছিলেন অবৈধ ক্ষমতার জোরে তারা সারা জীবন ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন, কিন্তু সময়ের চাকা আজ পুরোপুরি ঘুরে গেছে। দীর্ঘ লড়াই ও নির্বাসন শেষে সেই তারেক রহমানই বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। ১৭ বছর আগে যারা তাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার মাস্টার প্ল্যান কষেছিল, আজ গর্ত থেকে টেনে বের করে তাদের আসল থেরাপি দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে। ওস্তাদের মার যে কতটা ভয়ঙ্কর হতে পারে এবং ক্ষমতার দম্ভ দেখানো সেই সাবেক সেনা কর্মকর্তাদের ভবিষ্যৎ কিভাবে কাঁদিয়ে ছাড়া হবে, সেই চাঞ্চল্যকর তথ্যগুলোই আজ একে একে বেরিয়ে আসছে। সমালোচকরা বলছেন এবার তাদের এমন সাইজ করা হবে যা তারা দুঃস্বপ্নেও ভাবেনি। পুরো কাহিনী শুরু ২০০৭ সালের মার্চ মাসে। মাঝরাতে ঢাকা শহর তখন এক অজানা আতঙ্কে থমথমে। ঢাকা ক্যান্টনমেন্টের মইনুল রোডে অবস্থিত বেগম জিয়ার বাসভবনে তখন কেউ টেরও পায়নি যে ভেতরে কি ভয়ঙ্কর এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। রাতের আধারে অত্যন্ত গোপনে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তুলে নেয়ার চূড়ান্ত ছক্কা হয়েছিল। এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। তাদের ইশারাতে আর্মি হেডকোয়ার্টারে বসে এই নোংরা খেলার ছক সাজানো হয়। ওপর মহলের কড়া নির্দেশ পেয়ে অবসরপ্রাপ্ত মেজর ইমরান একজন রানার এবং একজন ড্রাইভার নিয়ে মইনুল রোডে হাজির হন। পুরো এলাকা তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায়। সাধারণ মানুষ সেখানে যাওয়ার কোনো উপায় ছিল না। মেজর ইমরান মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে নিজের গাড়িতে ঘাপটি মেরে বসে থাকেন টানা ৩ ঘন্টা। বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না ভেতরে কি ভয়ঙ্কর পরিকল্পনা চলছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান বাসা থেকে বের হতে মেজর ইমরান তাকে সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নেন। কিন্তু আসল রূপ বেরিয়ে আসে কিছু দূর যাওয়ার পর। গাড়িতে থাকা রানার হঠাৎ করে কালো কাপড় বের করে তারেক রহমানের পুরো মুখটা শক্ত করে ঢেকে দেন। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার। দম বন্ধ করা এমন অস্বস্তিকর অবস্থায় একটুখানি বাতাসের জন্য গাড়ির জানালা খোলার অনুরোধ করেছিলেন তিনি, কিন্তু নিরাপত্তার ভুয়া দোহাই দিয়ে সেই ছোট্ট অনুরোধটিও পায়ে দোলে দেন মেজর ইমরান। সামান্য একটু বাতাসও তাকে দেওয়া হয়নি। গাড়ির সেই অস্বস্তিকর পরিবেশ থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় ডিজিএফআই এর অত্যন্ত গোপনীয় জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি-তে। সাধারণ মানুষ এই সেলের নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। আর এখানেই শুরু হয় আরেক নির্মম অধ্যায়। জেআইসি সেলের দায়িত্বে তখন ছিলেন সিটিআইবির তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল, অবসরপ্রাপ্ত জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার। এই জায়গায় এসে এক চরম চাঞ্চল্যকর তথ্য সামনে আসে, যা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। বেগম জিয়ার আপন ভাগ্নে হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ডিউ, আর এই লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার হলেন তার আপন ভাইরা ভাই। অথচ সেদিন এই পারিবারিক সম্পর্কের বিন্দুমাত্র সম্মান তারা দেখায়নি। আপন মানুষের এমন গাদ্দারিতে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঘরের শত্রু বিভীষণ হলে ঠিক যা হয় এখানেও তাই ঘটেছিল। রক্তের সম্পর্কের কোনো দাম সেদিন ছিল না, কেবল ক্ষমতার লোভে তারা অন্ধ হয়ে গিয়েছিল। সেই গোপন সেলে তারেক রহমানকে টানা ৩ থেকে ৪ দিন আটকে রাখা হয়। তাকে ঘন্টার পর ঘন্টা শুধু চোখ বেঁধে রাখা হয়নি, বরং তার উপর চালানো হয় চরম অমানবিক শারীরিক নির্যাতন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান তার জবানবন্দিতে স্বীকার করে জানিয়েছেন, তৎকালীন জেনারেল এটিএম আমিনের কড়া নির্দেশনায় এই অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। সবচেয়ে মর্মান্তিক বিষয়টি হলো তারেক রহমানকে হাত বাঁধা অবস্থায় সেলের সিলিং এর সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। কোনো সুস্থ মানুষের পক্ষে এমন কাজ করা সম্ভব তা ভাবলেও গা শিউরে ওঠে। এমনকি ওয়ারেন্ট অফিসার ফজলুল জিজ্ঞাসাবাদে একটি চরম বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, ব্রিগেডিয়ার আমিন তাদের খুব কড়া গলায় নির্দেশ দিয়ে বলেছিলেন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে ওইভাবেই ঝুলন্ত থাকবে। দীর্ঘ সময় এভাবেই পার হয়ে যায়। এক পর্যায়ে তারেক রহমান সিলিং থেকে সোজা মেঝেতে আছড়ে পড়েন এবং কোমরে প্রচন্ড আঘাত পান। এই একটিমাত্র আঘাত তার জীবনকে চরমভাবে দুর্বিষহ করে তোলে, যার কারণে তাকে বছরের পর বছর হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। এখন প্রশ্ন হলো, একজন তরুণ নেতার উপর তাদের এত ক্ষোভ কেন ছিল? মূলত
পেছনে একটি মেগা পরিকল্পনা লুকিয়েছিল, আর তা হলো তৎকালীন সেনা সমর্থিত সরকারের -2 ফর্মুলা। এই সরকারের মূল টার্গেট ছিল দেশের শীর্ষ দুটি প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেয়া, আর সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবেই তারেক রহমানকে শারীরিকভাবে অক্ষম করে দেয়া এবং মানসিকভাবে পুরোপুরি ভেঙে দেওয়ার টার্গেট নেওয়া হয়েছিল, যেন তিনি আর কোনোদিন রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে না পারেন। আর এই নোংরা পরিকল্পনা বাস্তবায়নের জন্যই সেদিন এত বড় আয়োজন করা হয়েছিল। জানা যায় সেই গোপন সেলে 4 জন পদস্থ সেনা কর্মকর্তা সার্বক্ষণিক পাহারায় ছিলেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহিদ হোসেন এবং মেজর মুনির। তাদের প্রচন্ড মানসিক চাপের মুখে তারেক রহমানকে ক্যামেরার সামনে কথা বলতে বাধ্য করা হয়। মূলত তার রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে ধ্বংস করার জন্য আগে থেকে একটি মিথ্যা স্ক্রিপ্ট লিখে রাখা হয়েছিল। পরবর্তীতে 2008 সালের 11 সেপ্টেম্বর অত্যন্ত সুকৌশলে একটি অঙ্গীকারপত্রে জোর করে সই করিয়ে নিয়ে তাকে বলপূর্বক দেশ ত্যাগে বাধ্য করা হয়। তবে তারেক রহমানের উপর ঘটা এই অমানবিক নির্যাতনের আসল রূপটি সবার সামনে ধরা পড়ে 2008 সালের জানুয়ারি মাসে। তখন তার নানি মারা যান এবং এই শোকাবহ সময়ে তাকে শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রভাবশালী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি বর্তমানে গ্রেফতার রয়েছেন। সেখানে তিনি নিজের চোখের অত্যন্ত বিস্ময়ের সাথে একটি দৃশ্য দেখেন। তিনি লক্ষ্য করেন তারেক রহমান স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না, তিনি রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে পা ফেলছেন। একজন সুস্থ সবল মানুষ মাত্র কয়েক মাসের ব্যবধানে কিভাবে এতটা অক্ষম হয়ে গেলেন, সেই নির্মম দৃশ্য দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন এই প্রভাবশালী জেনারেল। এরপরই জেনারেল মাসুদ ব্যাকুল হয়ে ওঠেন। নিজস্ব যোগাযোগের মাধ্যমে চারদিকে খোঁজ নিয়ে তিনি ডিজিএফআই এর অফিসারদের সাথে সেই অমানবিক আচরণের কথা জানতে পারেন। আর এই চরম সত্যটি জানতে পেরে তিনি ক্ষোভে ফেটে পড়েন। তিনি সরাসরি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের কাছে যান এবং কড়া জবাব চান যে কেন এমনটা করা হলো। তার দেয়া জবানবন্দি থেকে জানা যায় এ বিষয় নিয়ে খোদ সেনাপ্রধানের সাথে তার চরম উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। ইতিহাসের সেই নির্মম ঘটনাগুলো থেকে আজ এটা পরিষ্কার যে সেদিন চরম ক্ষমতার দাপট দেখিয়ে তারেক রহমানের ভিত্তি নড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইতিহাস কাউকেই ক্ষমা করে না। অনুসন্ধানী সাংবাদিকতা এবং জবাববন্দি থেকে একে একে সেই 7 জন পদস্থ কর্মকর্তার নাম নিশ্চিত হওয়া গেছে। 17 বছর আগে ঘটা সেই অমানবিক ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা বড় কালো অধ্যায়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন নাগরিককে তুলে নিয়ে এমন আচরণ করা কোনোভাবেই আইনের শাসন হতে পারে না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। কিন্তু অতীত শেষ হয়ে গেছে, এখন শুরু হবে বর্তমানের খেলা। আজ তারেক রহমান তার নিজ দলের সর্বোচ্চ নেতৃত্বে আসীনও শুধু নন, তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। অন্যদিকে যারা সেদিন তার উপর নির্মম আচরণ করেছিলেন তাদের ভবিষ্যৎ আজ চরম অনিশ্চয়তার মুখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান তারেক সরকার সেই 6 সাবেক সেনা কর্মকর্তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে খুব শীঘ্রই। একসময় প্রতাপশালী সেই অফিসাররা এখন নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছে। দেশের বিশাল রাজনৈতিক পালা বদলের পর থেকে এদের রাতের ঘুম যেন হারাম হয়ে গেছে, আর এখন তো তাদের আসল খেল খতম হওয়ার পথে। সমালোচকরা বলছেন গর্ত থেকে তুলে এনে তাদেরকে কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়া হবে। 17 বছরের জমে থাকা কর্মফলের মাসুল এখন তাদের দিতেই হবে। ক্ষমতার দম্ভ কখনো চিরস্থায়ী হয় না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে চিরতরে শেষ করে দেওয়া যায় না। যারা সেদিন ভেবেছিল দেশ ছাড়া করে তারা খুব সহজেই পার পেয়ে যাবে, তাদের সেই রঙিন স্বপ্ন এখন লাল বাতি হয়ে জ্বলছে। সমালোচকদের দাবি অনুযায়ী তারেক রহমান এখন আর আগের মতো জায়গায় নেই। তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছেন। তাই পুরনো দিনের সেই নির্মম আচরণের সুদে আসলে জবাব দেওয়া হবে। তখন আর সেই সাবেক সেনা কর্মকর্তারা ভয়ে কেঁদে কুল কিনারা পাবে না। প্রকৃতির এই চরম বিচার প্রমাণ করে পাপ যে বাপকেও ছাড়ে না। তাই এই অপরাধীদের এখন কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, আপনার কি মনে হয় এই অপরাধীদের কেমন শাস্তি হওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। রাজনীতির এমন সব চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।